ঠিকাদারের হাতে আক্রান্ত পঞ্চায়েত সদস্য, ধর্ষণের হুমকির অভিযোগে শোরগোল মুরারইতে। চাকরিহারাদের অ্যারেস্ট নয়, কোনো কড়া ব্যবস্থা নয়, কলকাতা পুলিশকে স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট। বাড়িতে এখনও পড়ে চিপসের প্যাকেট, ফেরার সিভিক ভলেন্টিয়ারের কঠোর শাস্তির দাবি সন্তানহারা মায়ের। ফুলের মালায় হাওড়া স্টেশনে স্বাগত পূর্ণবকে, বললেন সেনারা কখনো ভয় পায় না। রবিবারই কেরালায় ঢুকছে বর্ষা, সপ্তাহ শেষে বাংলা জুড়ে ঝড় বৃষ্টি, জারি সতর্কতা। মেয়ের জন্মদিনে উপহার, 31শে জুলাইয়ের মধ্যে শহরের সব রাস্তা হবে মসৃণ, ঘোষণা মেয়রের। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। ঘর ভর্তি তার স্মৃতি, ছড়িয়ে ছিটিয়ে পড়ে পোশাক, খেলনা, যার জন্য এত কাণ্ড সেই চিপসের প্যাকেট এখনো পড়ে বাড়ির কোণে। নেই শুধু ক্ষুদে সন্তান, চোখের জলে ভাসছেন সদ্য সন্তানহারা বাবা মা। এদিকে এখনও ফেরার অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর মণ্ডল, তার কঠোর শাস্তির দাবিতে সরব স্বজনহারা পরিবার ও প্রতিবেশীরা। পাঁশকুড়ার গোসাইবের বাজারের বাসিন্দা নিহত কৃষ্ণেন্দু দাস গত বৃহস্পতিবার এলাকার বাসিন্দা পেশায় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকানে চিপস কিনতে যায়। সেই সময় দোকানে ছিল না শুভঙ্কর। দোকানের সামনে পড়ে থাকা চিপসের প্যাকেট কুড়িয়ে নিয়ে আসে স্কুল ছাত্র। অভিযোগ, বাড়ি ফেরার সময় শুভঙ্কর সপ্তম শ্রেণীর ওই ছাত্রকে ধরে কান ধরে উঠবোস এবং মারধর করায়। তারপরই অভিমানে আত্মঘাতী হয় স্কুল ছাত্র। সুইসাইড নোট উদ্ধার করা হয়। সে লিখে যায়, মা, আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরেটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। এই ঘটনার পর থেকেই বেপাত্তা সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর। তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে এলাকাবাসী, তার বাইকও ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে সিভিক ভলেন্টিয়ারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি জমা দেন নাগরিক সুরক্ষা কমিটির সদস্যরা। অভিযুক্তের বাড়ি ভাঙচুরে অভিযুক্ত 6 জনের গ্রেপ্তারির প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক। তিনি বলেন, নাবালকের দেহ বাড়িতে ফিরলে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হতে পারে, তা ভাবা প্রয়োজন ছিল, তা পুলিশ করেনি। পরিবর্তে 6 জনকে গ্রেপ্তারির মতো অনভিপ্রেত ঘটনা ঘটল, যা সত্যিই দুঃখজনক। বিকাশ ভবনের সামনে গত 7ই মে থেকে অবস্থানে রয়েছেন শিক্ষকরা। সেখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ছবি দেখা যায়। ওই ঘটনার পর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারী শিক্ষকরা। এরপরই চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ বিক্ষোভ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানায়, সেন্ট্রাল পার্কের সুইমিং পুলের দিকে অর্থাৎ বিকাশ ভবনের ঠিক উল্টো দিকে আন্দোলন করা যাবে। বিকাশ ভবনের সামনে অবস্থান করার সময় রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। তার জেরে এফআইআর হয় কয়েকজন শিক্ষক শিক্ষাকর্মীর বিরুদ্ধে। এফআইআরের নাম থাকা কোনো চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, তবে তদন্ত চলবে। তবে এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, তাদের বিরুদ্ধে তদন্ত চললেও এখনই কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি বলেন যে সম্ভব হলে অস্থায়ী তাঁবু টাঙিয়ে দিক প্রশাসন। বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করার কথাও বলেছে আদালত। মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে শোকজ নোটিশ জারি করা হয়েছে সেটাও কার্যকর করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারাদের একাংশকে চিহ্নিত করে শোকজ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। শিক্ষা দপ্তরের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই এই পদক্ষেপ নেয় পর্ষদ। আন্দোলনকারীদের তরফে 10 আন্দোলনকারীর নাম, ফোন নাম্বার সহ যাবতীয় তথ্য আজকের মধ্যেই পুলিশকে জানাতে বলা হয়েছে, যাতে প্রয়োজনে যোগাযোগ করতে পারে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। কাজে যোগ দিতে গিয়ে ঠিকাদারদের হাতে পঞ্চায়েত সদস্যার আক্রান্ত হওয়ার অভিযোগে শোরগোল বীরভূমের মুরারইতে। পঞ্চায়েতের মহিলা সদস্যকে ঘিরে ধরে হেনস্থা, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে 5 জনের বিরুদ্ধে।
এ নিয়ে পাইকর থানায় অভিযোগ দায়ের করেছেন পারভিনা বিবি নামে ওই সদস্য। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে ঠিকাদারদের দ্বারা পঞ্চায়েত সদস্যের হেনস্থার অভিযোগ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য রয়েছে এখনও। ঘটনার সূত্রপাত দিন 2 আগে। অভিযোগ, বুধবার বিকেলে একদল ঠিকাদারের হাতে হেনস্থার শিকার হন পারভিনা বিবি। মুরারই 2 নম্বর ব্লকের পাইকর 1 নম্বর পঞ্চায়েতের এক্সিকিউটিভ নন্দদুলাল মাল কুশমোর 2 নম্বর পঞ্চায়েতে পদে যোগ দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার। সেই কারণে বৃহস্পতিবার কুশমোর পঞ্চায়েতে নন্দদুলালের সঙ্গে সাক্ষাৎ করতে যান পারভিনা বিবি। পাইকর 1 নম্বর পঞ্চায়েত অফিসে তিনি ঢোকার সঙ্গে সঙ্গে একদল ঠিকাদার পারভিনাকে ঘিরে ধরেন বলে অভিযোগ। এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এমনকি ঠিকাদাররা তাকে ধর্ষণের হুমকি দেয় বলে অভিযোগ। পারভিনা বিবির অভিযোগ, ঠিকাদার অর্ধেন্দু দাস, সিশকুল শেখ, ফজলে শেখ, এনামুল শেখ এবং সুরজ শেখরা তাকে হেনস্থা করেছে। তার দাবি, পূর্ববর্তী একটি ঘটনার জেরে এদের ক্ষোভ ছিল। সেই আক্রোশ থেকেই এবার তাকে হেনস্থার ঘটনা ঘটেছে বলে মনে করছেন পারভিনা। এই ঘটনার পর পারভিনা বিবি পাইকর থানায় 5 জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পারভিনা বিবির নিরাপত্তায় প্রশাসন সজাগ বলেও জানানো হয়েছে। অবশেষে বাড়ির পথে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনে পৌঁছতেই ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয় বীর জওয়ানকে। কিছুক্ষণ পরেই তিনি পৌঁছবেন রিশরার বাড়িতে। বাড়িতে অপেক্ষায় রয়েছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। এদিন হাওড়া স্টেশনে উচ্ছ্বসিত মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। স্টেশন থেকে বেরিয়ে যখন গাড়িতে উঠে বসলেন পূর্ণম, তখনও জওয়ানকে ঘিরে রয়েছে একদল মানুষ। উঠল ভারত মাতা কি জয় ধ্বনি। সকলকে নমস্কার জানালেন তিনি। এদিন হাওড়া স্টেশনে পূর্ণমকে নিতে আসেন রিশরা পুরসভার চেয়ারম্যান। স্টেশনে নেমেই জওয়ান বলেন, খুব মনে পড়ছিল বাড়ির কথা, পরিবারের কথা। এখন নিজের দেশে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। এদিকে তিনি স্টেশনে পা দিতেই ফুলের মালা নিয়ে এগিয়ে যান শুভাকাঙ্ক্ষীরা। গাড়িতে বসান পুরসভার চেয়ারম্যান। হুগলির রিশরা বাগখাল এলাকায় বিএসএফ জওয়ানকে স্বাগত জানাতে ওয়েলকাম লেখা গেট বাঁধা হয়েছে। আলো দিয়ে সাজানো হয়েছে পূর্ণমদের বাসভবন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের ভিড়ে উৎসবের মেজাজ বিএসএফ জওয়ানের বাড়িতে। রাঁধুনি ডেকে চলছে রান্নাবান্না। জওয়ানের জন্য আনা হয়েছে কেক, থাকছে তার প্রিয় লুচি তরকারি। পাক রেঞ্জার্সদের হাতে 22 দিন আটকে থাকার পর দীর্ঘ সংকট কাটিয়ে কয়েকদিন আগে ভারতে ফেরেন পূর্ণম। তবে এত বড় বিপদের পরও নিজের কর্তব্যে অনড় তিনি। বলে উঠলেন, ফের কাজে যাব। আগেও কখনো ভয় পাইনি, এখনো পাচ্ছি না, পরেও পাবো না। আরব সাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। কঙ্কন উপকূল এলাকায় এটি অবস্থান করছে। উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে 27শে মে মঙ্গলবার। মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরি প্রবল সম্ভাবনা। মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আগামী 48 ঘন্টায় ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকে যাবে বলে অনুমান। দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপ ও কমিউনি এলাকার বেশিরভাগ অংশে ঢুকে পড়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে আগামী 3 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলেই অনুমান। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামী বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টি বিভিন্ন জেলাতে। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা 2-1 জেলায় কম থাকলেও রবি ও সোমবার উত্তরবঙ্গের 8 জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি। উত্তরবঙ্গে ও বৃষ্টি বাড়বে বুধবার থেকে। ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে শুক্রবার।
ছাব্বিশের বিধানসভা ভোটের বাকি বছর খানেক, তারই মধ্যে প্রস্তুতির তোড়জোড় শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। 21-এর ফলাফল থেকে শিক্ষা নিয়ে 26 নিয়ে বোধহয় বেশি সতর্ক বিজেপি। আরও ভালো ফল করতে আগে থেকে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। আগামী 29শে মে আলিপুরদুয়ারে জনসভা ও প্রশাসনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর দুদিন পর 31শে মে রাতে কলকাতায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে জল্পনা, আগামী 1 জুন দিনভর তিনি একাধিক বৈঠকে ব্যস্ত থাকবেন। এরপর 1 জুন রাত বা 2রা জুন সকালে ফের দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, 31 তারিখ রাতে দিল্লি থেকে দমদম বিমানবন্দরে নামবেন অমিত শাহ। 1 তারিখ ম্যারাথন কর্মসূচি রয়েছে তার। সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সাংসদ বিধায়কদের সঙ্গে একটি বৈঠক করবেন। এছাড়াও কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের সম্ভাবনা। মনে করা হচ্ছে 26-এর বিধানসভা ভোটের আগে দলের সর্বস্তরের নেতা কর্মীদের সঙ্গে একপ্রস্থ বৈঠকে নির্বাচন স্ট্র্যাটেজি আলোচনা করবেন অমিত শাহ। যদিও সবটাই রয়েছে জল্পনা স্তরে। অমিত শাহর কর্মসূচি সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি বঙ্গ বিজেপি সূত্রে। তবে জানা গিয়েছে, আগামী 26শে মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন। সেখানে মোদী শাহর সফর নিয়ে আলোচনার সম্ভাবনা বেশি। আগামী 29শে মে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে আলিপুরদুয়ার আসছেন প্রধানমন্ত্রী মোদী। প্যারেড গ্রাউন্ডে তিনি দুটি কর্মসূচিতে যোগ দেবেন, একটি জনসভা ও আরেকটি প্রশাসনিক বৈঠক। তার জন্য আলাদা আলাদা মঞ্চ তৈরি হয়েছে। মোদীর জনসভার দায়িত্বে থাকছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও জেলা বিজেপি নেতৃত্ব। 29শে মে মোদীর এই সফরের পর 31শে মে রাতেই কলকাতায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরদিন তার একগুচ্ছ কর্মসূচির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে জল্পনা শুরু হয়েছে, ইউনূসের পরিবর্তে কে বসবে প্রধান উপদেষ্টা পদে। চর্চা শুরু হয় চারিদিকে। যাবতীয় জল্পনায় অবসান করে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য তার প্রয়োজন আছে। ফেসবুক পোস্ট করে সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানালেন, মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। বৃহস্পতিবার তিনি নিজেই উপদেষ্টার বৈঠকে ছিলেন। পরে নাহিদ ইসলাম তার সঙ্গে দেখা করতে যান। তিনি লিখেছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার আছে। রাজনৈতিক অনাস্থা নিয়ে তিনি লেখেন, সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। রাজনৈতিক দলগুলির প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। গত 5ই অগস্ট গণ আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মোহাম্মদ ইউনূস। হাসিনা তারপর চলে আসেন ভারতে। তার ঠিক 3 দিন পর অর্থাৎ 8ই অগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গড়ে ওঠে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তারপর থেকে এখনও অবধি কোনো নির্বাচন হয়নি বাংলাদেশে। বাংলাদেশে একাধিকবার সেনা প্রধানের তরফে দাবি করা হয় নির্বাচনের জন্য, তবে ইউনূসের সিদ্ধান্তে এখনও জল্পনা রয়েছে, কোনো সিলমোহর পড়েনি। বিশেষজ্ঞদের একাংশের মতে, সরকারি কাজে অসহযোগিতা নিয়ে বিরক্ত ইউনূস, তাই তিনি দায়িত্ব ছাড়তে চাইছেন। মেয়ের জন্মদিনে এবার শহরে মসৃণ রাস্তার উপহার দিতে চান মেয়র ফিরহাদ হাকিম। 31শে জুলাই পর্যন্ত ডেডলাইন বেঁধে দিলেন কেইআইপিকে। মেয়রের সাফ কথা, একটা রাস্তা খারাপ দেখলে ডিজিকে সাসপেন্ড করব। উত্তর থেকে দক্ষিণ শহরের একাধিক এলাকায় বেহাল রাস্তা নিয়ে অভিযোগ উঠেছে। বস্তুত বেহাল রাস্তার কারণে ঘটছে দুর্ঘটনাও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবছর অনেক আগেই ঢুকছে বর্ষা। এই পরিস্থিতিতে বৃষ্টি শুরু হওয়ার আগেই রাস্তার কাজ শেষ করতে চাইছেন পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছে, 31শে জুলাইয়ের মধ্যে যে কোনোভাবেই রাস্তার কাজ শেষ করতে হবে। কেইআইপি এবং কলকাতা পুরসভার রাস্তা বিভাগ যৌথভাবে কাজ করবে। এরপর আর কোনো কথা শুনব না। সঙ্গে হুঁশিয়ারি, 1 তারিখ মেয়ের জন্মদিন বেরোবো, একটা রাস্তা খারাপ দেখলে ডিজিকে সাসপেন্ড করব। মেয়র বলেন, শহরের নর্দমাগুলি থেকে 20 লক্ষ টন পলি পরিষ্কার করা হয়েছে। স্বাভাবিক বৃষ্টি হলে 1 মিনিটও জল দাঁড়াবে না। খিদিরপুরের জল ভ্যানিশ হয়েছে, আর খিদিরপুরে জল জমে না। আমারহাট স্ট্রিট, ঠনঠনিয়াতে জল দাঁড়ানো কমেছে।